আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আজ থেকে 10 দিন আগে, গত 6 অক্টোবর আমি আপনাদের বলেছিলাম যে ট্রাম্পের বাংলাদেশ নীতি বদলে যাচ্ছে। অনেকেই আমার সাথে দ্বিমত পোষণ করে বলেছিলেন যে আমি এই তথ্য কোথায় পেলাম, কিন্তু আজকে 16 অক্টোবর যখন আপনাদের সামনে কথা বলছি, তখন আমার সেদিনকের বলা কথাটা আজকে অনেক বেশি এভিডেন্ট, অনেক বেশি এর সপক্ষে প্রমাণ আমি পেয়েছি। এবং আপনারা খেয়াল করেছেন যে গতকাল আমি বলেছিলাম যে মোদির সাথে একটা সাক্ষাৎ করার জন্য, একটা ছবি তুলবার জন্য ডক্টর ইনুস একটা ব্রিটিশ বেসড লবিস্ট ফার্ম ভাড়া করেছে 1,88,000 ডলার দিয়ে। তো এই ঘটনাগুলো সব ইন্টারলিঙ্কড। এবং সম্প্রতি ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে যিনি আসছেন, সার্জিও গার, হোয়াট এভার যেভাবে উচ্চারণ করুক, সার্জিও গার, তিনি কিন্তু প্রফেশনাল ডিপ্লোম্যাট না। তারপরেও ট্রাম্পের ভীষণ ট্রাস্টেড এবং ট্রাম্পের পলিটিক্যালি ভেরি ক্লোজ, এবং ট্রাম্পের নির্বাচনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো ট্রাম্প কেন সার্জিও গারকে ভারতের রাষ্ট্রদূত হিসেবে পাঠালেন, একজন প্রফেশনাল ডিপ্লোম্যাট না পাঠিয়ে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমার যেটা মনে হয় যে ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে তিনি একজন কূটনীতিকের চাইতে তিনি ব্যক্তিগত বিশ্বস্ত একজন বন্ধুর উপরে নির্ভর করতে চেয়েছেন। কারণ ডিপ্লোম্যাটরা অনেক সময় সরকার যা চায় হুবহু সেটাই সেইভাবে যে করে তা না, তাদের অনেকের সাথে আবার মার্কিন ডিপ স্টেটের সম্পর্ক থাকতে পারে। তো সেই ঝুঁকিটা ট্রাম্প ভারতের ব্যাপারে নেয়নি। আপনারা জানেন যে ট্রাম্পের নির্বাচনে আগে আমরা সবাই জানতাম বা বলা বলি হয়েছে যে ট্রাম্প আর মোদির সম্পর্ক ভীষণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এবং মোদির সমর্থক যারা মার্কিন ভোটার, ভারতীয় বংশোদ্ভূত, তারা অনেকেই ট্রাম্পের নির্বাচনী বিজয়ের পক্ষে কাজ করেছেন। আমরা তারপরে 13ই ফেব্রুয়ারি দেখেছি যে মোদি হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। তো সবকিছুই খুব ইন্ডিকেট করছিল ট্রাম্প মোদির একটা ভালো সম্পর্ক, এবং এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাই ভবিষ্যতে মার্কিন ভারত সম্পর্কের একটা মানে সিগনিফাই করছিল যে এটা আসলেই চমৎকার একটা সম্পর্ক হবে। কিন্তু পরবর্তীতে এই ট্যারিফ এবং বাণিজ্য রিলেটেড অনেক ঘটনায় ভারত এবং আমেরিকার সম্পর্কটা বেশ টানাপোড়েনের মধ্যে পড়ে, এবং সেই টানাপোড়েনের জন্য আসলে ট্রাম্পের দায় আমার মনে হয় অনেক বেশি। এবং ট্রাম্প নিজেই এই সম্পর্কটাকে, এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাকে একটা ঝুঁকিপূর্ণ সম্পর্কে নিয়ে গিয়েছিল, এবং ভারত কিন্তু খুব ঠান্ডা মাথায় খেলেছে, কোনো বাড়াবাড়ি করেনি, কোনো কথাবার্তা কম কথা, কিন্তু কাজে ভারত দৃঢ়তা দেখিয়েছে। সম্প্রতি আবার আমরা দেখতে পাচ্ছি ট্রাম্প এই যে মিশরে যে গাজা বিষয়ক যে বক্তৃতাটা করলেন, পেছনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে দাঁড়িয়ে বললেন ইন্ডিয়া ইজ এ গ্রেট কান্ট্রি, এবং পেছন ফিরে আবার শেহবাজ শরীফের দিকে তাকিয়ে বললেন, এবং শেহবাজ শরীফের তখন মুখটা কালো ছিল, তো ট্রাম্প বললেন যে ইটস নট ভেরি নাইস। তো যাই হোক, এরপরে এই যে সার্জিও গার, এই রিসেন্টলি অক্টোবরের ফার্স্ট উইকে, আমি যখন 6 অক্টোবর বলেছিলাম, তিনি ভারতে এসেছেন, তিনি রাষ্ট্রদূত হিসেবে তার যে ফর্মালিটিস গুলো কমপ্লিট করেছেন, এবং তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, তারপরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, সবার সাথে দেখা করেছেন, এবং অনেকটা প্রথা ভেঙে তিনি ভারতীয় সেনা প্রধানের সাথেও দেখা করেছেন। এর জন্য ভারতীয় সরকারের অনুমতি প্রয়োজন ছিল, ভারতীয় সরকার সেই অনুমতিটা দিয়েছে। তিনি সবার সাথে কথা বলেছেন, 11টা বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে, ভারতীয় সরকারের পক্ষে এবং এই মার্কিন রাষ্ট্রদূতের পক্ষে। তার 11টা বিষয় নিয়ে কথা বলেছেন। এই 11টা বিষয়ের মধ্যে একটা ইস্যু ছিল বাংলাদেশ। এবং ভারত কিন্তু আমেরিকার সাথে যত নেগোসিয়েশনে গেছে, অধিকাংশ সময় বাংলাদেশ কিন্তু ভারত আলোচনার টেবিলে এনেছে বাংলাদেশকে নিয়ে। কারণ বাংলাদেশের বর্তমান যে ট্রান্সফরমেশন হচ্ছে, একটা স্বাধীন গণতান্ত্রিক উদারপন্থী দেশ থেকে যে ইসলামপন্থী জঙ্গি ভিত্তিক একটা দেশের দিকে রওনা দিচ্ছে, সেই জায়গাটায়
ভারতের একটা কনসার্ন রয়েই গেছে। তো ভারত সবসময় আলোচনার টেবিলে এটা রেখেছে এবং সার্জিও গারের সাথে আলোচনা হয়েছে বাংলাদেশ নিয়ে। সার্জিও গার ফিরে গেছেন, আমেরিকায় ফিরে গিয়ে আবার এসেছেন। তার মানে এই যে এই ট্রাম্পের একদিকে ইন্ডিয়ার প্রশংসা করা, আবার সার্জিও গারের এই অ্যাক্টিভিটিস, এগুলো প্রমাণ করে যে ট্রাম্প ভারতের সাথে সম্পর্কটা রিবিল্ড করতে চাচ্ছেন, যেটা মাঝখানে টানাপোড়েনের মধ্যে পড়েছিল। এবং ভারত মার্কিন এই সম্পর্কের একটা অংশ কিন্তু বাংলাদেশ। তো ন্যাচারালি এখন আমেরিকা যেটা বলছেন, এই যে এই আলোচনা আমেরিকা এবং ভারতের যে আলোচনা, সেই আলোচনায় এখন আবার আমেরিকা এগ্রি করেছে যে ভারতকে সাথে নিয়েই তারা বাংলাদেশের ব্যাপারে পলিসি ফর্মুলেট করবেন, বা যে কাজগুলো করেন সেটা একসাথে মিলে করবেন। সেই যে ট্রাম্প বলেছিলেন বা ভারতের চোখেই তারা বাংলাদেশকে দেখবেন, অনেকটা এই রকম একটা জায়গায় পৌঁছেছে। এবং তার ফলশ্রুতিতে আমরা কিন্তু দেখলাম যে ভারতে 14ই অক্টোবর 4জন সামরিক গোয়েন্দা সংস্থার মানে আর্মি ইন্টেলিজেন্সের 4জন অফিসার একজন মেজর জেনারেলের নেতৃত্বে বাংলাদেশে এসেছেন এবং তাদের টিমে আরো 14 জন আছে। সো দ্য টোটাল টিম ইজ 18। হ্যাঁ, তো তারা আজকে তাদের ফিরে যাওয়ার কথা ছিল 16ই অক্টোবর, কিন্তু তারা একদিন এক্সটেন্ড করেছে। তারা আগামীকাল সেকেন্ড হাফে মানে সন্ধ্যায় বা রাতে ফিরে যাবেন। তো এটা তারা বাংলাদেশে আসছেন, বাংলাদেশের কিছু বিষয় তারা সরাসরি দেখছেন। এই প্রথম এই ডক্টর ইউনূস অবৈধ ক্ষমতা দখলের পরে এই প্রথম ভারতীয় সামরিক একটা এই লেভেলের প্রতিনিধি দল বাংলাদেশে আসছেন। এতক্ষণ তো শুধু পাকিস্তানি প্রতিনিধি দলই আসতেছিল। এরা রামুতেও গেছেন, কক্সবাজারের। এরা সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে কথা বলেছেন, সবকিছু দেখে যাচ্ছেন, কিছু বার্তা দিয়ে গেছেন, আবার কিছু মেসেজ ভারত সরকারের জন্য নিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে যে থিংস আর চেঞ্জিং। বাংলাদেশের ব্যাপারে ভারত প্ল্যান এ বি সি করে রাখছে আর কি। প্রথমত হলো যে ডক্টর ইউনূসকে একটা সসম্মানে সেফ এক্সিট দেওয়া হবে। তিনি যদি না যেতে চায় তাহলে তাদের প্ল্যান বি কাজ করবে, সেটাও যদি না আসে প্ল্যান সি কাজ করবে। এখন এই যে চেঞ্জগুলো হচ্ছে, যেগুলো আমি আপনাদের বললাম, এটা ডক্টর ইউনূসও জানেন এবং এটি জানার পর থেকেই তিনি মরিয়া হয়ে গেছেন। তিনি আসলে যে কোনো ভাবেই ক্ষমতায় থাকতে চান। গতকাল তার একজন উপদেষ্টার সাথে আমার সোর্সের ব্যক্তিগতভাবে ফোনে আলাপ হয়েছে এবং সেই উপদেষ্টা বলেছেন যে তারা অনেকদিন ক্ষমতায় থাকবেন। বলেছে যে স্যার অনেকদিন ক্ষমতায় থাকবেন ইউনূস স্যার, এবং নির্বাচন হবে না। বিএনপি সাংগঠনিকভাবে অনেক দুর্বল, জামাত এখনো সেই সমর্থনটা অর্জন করেনি সারা দেশে যেটা নিয়ে তারা ক্ষমতায় যাবে। সো সব মিলিয়ে তালগোল পাকায় তারা ক্ষমতায় থাকবে। এটা হলো ডক্টর ইউনূসের একজন খুব ঘনিষ্ঠ উপদেষ্টার কথা। কিন্তু ডক্টর ইউনূস বুঝতে পারছে যে মানে গণেশ উল্টে যাচ্ছে। তিনি সম্প্রতি এর আগে কয়েকটা স্টেটমেন্ট করেছিলেন যে ভারত আমার কিছুই করতে পারবে না, কারণ আমার সাথে আমেরিকা আছে। যারা আমার শোগুলো নিয়মিত দেখেন একটু রিলেট করবেন। আবার তারও অনেক আগে তিনি এই ভারত নিয়ে অনেক আপত্তিকর কথা বলেছে। খুব রিসেন্টলি তিনি আমাদের বাংলাদেশের একজন সিনিয়র সচিবকে ডেকেছিলেন এবং সিনিয়র সচিবকে ডেকে তিনি বলেছেন যে ভারতের কিন্তু বাংলাদেশে অনেকগুলো আইসিটি প্রজেক্ট আছে, এই যে আইটি রিলেটেড প্রজেক্ট আছে। তো সিনিয়র সচিবকে ডেকে বলছে যে কোথায় কোথায় কি প্রজেক্ট আছে এগুলো আপনি লিস্ট করেন, আপনি সব জায়গায় সবার সাথে যোগাযোগ করেন এবং মেক শিওর যে এই প্রজেক্টগুলো ভালোভাবে ইমপ্লিমেন্টেড হচ্ছে। তাদের যে যে সাপোর্ট লাগে আপনি ইন্ডিয়ান সেই সব প্রজেক্টকে সব সাপোর্ট দিবেন। তো সচিব খুব অবাক হয়েছে, কারণ যখন ক্ষমতার রদবদল হয় শুরুর দিকে এই যখন সচিব জানতে চেয়েছিল যে ইন্ডিয়ান এইসব আইটি প্রজেক্ট কি করবে, এই ডক্টর ইউনূসই বলেছিল যে ওগুলো একটু রাখো, ওগুলো নিয়ে এত গুরুত্বপূর্ণ কিছু না, ভারতকে পাত্তা দেওয়ার দরকার নেই। তো মাত্র 13 মাসের মাথায় ডক্টর ইউনূস একদম ইউটার্ন করছে। তো সচিব সভাপতি খুব বিস্মিত হয়েছে। কিন্তু এই যে ইউনূসের ইউটার্ন, এই যে আপনার লবিস্ট ফার্ম দিয়ে মোদির সাথে দেখা করা, একটা ছবি তোলার আকাঙ্ক্ষা, এই সব কিছুর মূলেই হলো এই যে ইন্ডিয়া আর আমেরিকার রিলেশনশিপটা আবার নতুন করে ইভলভ করতেছে। তো এই সম্পর্কের প্রেক্ষিতে ডক্টর ইউনূসের কিন্তু বিদায় ঘন্টা বেজে গেছে এবং ভারত এই বিষয়ে অনেক সক্রিয়। বাংলাদেশের ভেতরেও মানুষ কিন্তু ডক্টর ইউনূসের প্রতি অনেক আগেই আস্থা হারিয়েছে। এটা আমার চাইতে আপনারা যারা বাংলাদেশে থাকেন, যারা বাংলাদেশে প্রতিদিনটা যাপন করেন, তারা অনেক ভালো জানেন। তো প্রিয় বন্ধুরা, রাজনীতিতে অনেক পজিটিভ চেঞ্জ হচ্ছে যেগুলো ডক্টর ইউনূসের বিপক্ষে যাচ্ছে, কিন্তু সাধারণ মানুষের পক্ষে, স্বাধীনতার চেতনার পক্ষে এবং বিএনপি তারা
ক্রমশ তাদের অবস্থান হারাচ্ছে এবং বিএনপিকে যে নির্বাচনের টোপটা দিয়ে রেখেছে, গতকাল চাকসু নির্বাচনে আপনারা দেখেছেন মাত্র 2টো আসনে ছাত্রদল জিতেছে, বিপিজিএস সহ অধিকাংশ বাকি সব আসনে শিবির জিতেছে। তো এই অবস্থায় আমরা দেখি গণেশ উল্টে যাচ্ছে, খেলা ঘুরে যাচ্ছে। ডক্টর ইউনূস এখন সেফ এক্সিট নেবেন না কি করবেন সেটা তার বিষয়। পরিস্থিতি জটিল থেকে জটিলতর। মার্কিন যুক্তরাষ্ট্রের ঢাকার দূতাবাস আতঙ্কিত, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। আমাদেরকে আর কত ছোট করবে ইউনূস? দেখেন, আমরা মানি আর না মানি, বৈধ অবৈধ যাই হোক, সে ইটালিতে গিয়েছে বাংলাদেশের পতাকা নিয়ে, বাংলাদেশের প্রতিনিধিত্ব করতেছে সরকার প্রধান হিসাবে। এটা আমি কখনো শুনি নাই যে সরকার প্রধান একটা সিটির মেয়রের সাথে তার অফিসে গিয়ে দেখা করে। ইউনূস তাই করেছে। রোমের মেয়রের অফিসে গিয়ে সেখানে তার সাথে দেখা করেছে। তার যদি প্রয়োজন থাকে মেয়রকে চায়ের দাওয়াত করলেই তো মেয়র আসার কথা, কিন্তু এখানে ঘটেছে উল্টো। মেয়রকে সে ডেকেছিল, মেয়র টাইম দেয়নি, বলছে তুমি যদি আসো তাহলে আমি তোমাকে একটু সময় দেব। এই হইল বাংলাদেশের বর্তমান সরকার প্রধানের অবস্থান বহির্বিশ্বে। সে নাকি বিশ্ববিখ্যাত, পৃথিবী তার কাছে কুনেশ করে। এখন মেয়র তাকে ডাকে তার অফিসে এবং সে আবার দৌড়ে সেখানে যায়। আরেকজনের সাথে দেখা করেছে। জিবুতি নামে একটা দেশ আছে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের মাঝামাঝি, লোহিত সাগর এবং ভারত মহাসাগরের এই প্যাসেজে ছোট্ট একটি দেশ। 10.5 লাখ হলো এই দেশের মানুষের জনসংখ্যা, আর টোটাল অর্থনীতি হলো আমাদের পদ্মা সেতুর অর্ধেক। পদ্মা সেতু বানাতে আমাদের যা খরচ হয়েছে, ওই দেশের পুরো অর্থনীতি হলো ওই $3.5 বিলিয়ন। সেই দেশের রাষ্ট্রপতির সাথে দেখা করছে। এই হইল তার সর্বশেষ বিদেশ সফরের উপাখ্যান। কি বলবো এর সম্বন্ধে আর কত মন্তব্য করব? আমরা নিজেরাও সিক অ্যান্ড টায়ার্ড এই লোক সম্পর্কে কথা বলেন। দেখেন, ভারতের একটি প্রতিনিধি দল, জেনারেল উত্তম কুমার সিং, তার নেতৃত্বে 4 সদস্যের একটি দল আজকে ঢাকা এসেছে। এরা হলো ভারতীয় সামরিক গোয়েন্দা সংস্থার একটি দল। তারা আসছে এই প্রথম 2024-এর 5ই আগস্টের পর কোন ভারতীয় প্রতিনিধি দল বা কোন সামরিক প্রতিনিধি, এর আগে আসা যাওয়া করেছে, কিন্তু এই প্রথম ভারতের সামরিক বাহিনীর কেউ আসলো। তারা সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের সাথে দেখা করবে, বিমান বাহিনীর প্রধানের সাথে দেখা করবে, সিভিল এভিয়েশনের কর্তৃপক্ষের সাথে দেখা করবে এবং 10ম ডিভিশনের জিওসির সাথে দেখা করবে। বিষয়টি অত্যন্ত ডেলিকেট এবং তাৎপর্যপূর্ণ, ভেরি সিগনিফিক্যান্ট। যে সমস্ত জায়গাগুলিতে তারা যাচ্ছে একদম ধরে ধরে, এসব জায়গায় তারা যাবে হলো তদন্ত, জিজ্ঞাসাবাদ করার জন্য। আমাদের অফিসারদেরকে তাদের অনেক কোশ্চেন আছে, সেগুলি তারা জানতে চাইবে। এই ঘটনাগুলি ঘটছে বা এই লোকগুলি আসতেছে, এই জিনিস আমরা দেখতেছি, এগুলির ব্যাখ্যা কি? কেউ হয়তো বলতে পারে যে ভারতের কাছে কেন আমাদের সামরিক বাহিনী আমাদের কোন আভ্যন্তরীণ বিষয় ব্যাখ্যা করতে যাবে? এটা সঠিক। একটা সার্বভৌম দেশ, আমাদের আভ্যন্তরীণ অনেক গোপনীয়তা থাকতে পারে, সেগুলি তো সেটা আমরা কোনো দেশকেই দেব না, সেটা ভারত হোক আর আমেরিকা হোক আর যেই হোক। কিন্তু এখানে একটি প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে,
ভারত বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে তার আভ্যন্তরীণ নিরাপত্তার হুমকি হিসাবে তারা দেখছে। অতএব তাদের সেই নিরাপত্তা ঝুঁকি আছে কি নাই, বা আমাদের দিক থেকে তাদের কোনো আশঙ্কা যে আছে, সেটা কতটুকু সঠিক এবং কতটুকু সঠিক না, তা আমাদের কি ব্যাখ্যা করতে হবে। কারণ ভারত একটি বৃহৎ রাষ্ট্র, ভারত একটি শক্তিশালী রাষ্ট্র, ভারত আমাদের চতুর্দিকে। আমরা যদি ভারতকে পাত্তা না দেই, আমরা যদি বলি যে আমরা দিলাম না, আমরা এই বিষয়ে আলোচনা করলাম না, তাহলে ভারত আমাদেরকে জোর করে বলবে না, করতে হবে। কিন্তু বিষয়টা দাঁড়াবে তখন ভারতের একক সিদ্ধান্তের বিষয়। সেই সিদ্ধান্তে কি হতে পারে? সেই সিদ্ধান্ত হতে পারে যে তারা যখন মনে করবে কোনো কিছুতে তাদের নিরাপত্তা ঝুঁকিতে, তখন তারা ইউনিলিটারালি তারা অ্যাকশনে যেতে পারে। সেটা সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে, কোন রকমের কোন মিলিটারি অ্যাকশন হতে পারে। তখন আমরা যেন বলতে না পারি যে তোমরা আমাদেরকে তো জিজ্ঞেস করলা না, তোমরা না জানে অন্যায়ভাবে আমাদের উপরে হামলা করলে বা আমাদের ক্ষতি করলে, আমাদের তো কিছু নাই। তখন ভারত বলবে আমরা তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম, তোমরা উত্তর দাও নাই, কিন্তু আমাদের ইন্টেলিজেন্স হলো এখানে এখানে এই সমস্যা আছে। সো যেহেতু ভারত আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী, আর জোর যার মূল উত্তর একটা কথা আছে, সারা পৃথিবী কি আমি তার সাথে কোঅপারেট না করলে তার কোনো সমস্যা নাই, সে আর একটা সুযোগ পাবে তার দিক থেকে, সে এককভাবে কোনো ব্যবস্থা নেওয়ার জন্য। সো এখন আমরা এমন একটা, আমাদের গত 14 মাসের অধিক সময়ে আমরা এমন কিছু কাজ করেছি, ভারতের শত্রু দেশগুলো আমাদের দেশে এমন সব তৎপরতা চালিয়েছে যেখানে ভারতের অনেক কিছু জানা এবং বোঝার বিষয় দাঁড়িয়ে গেছে। সো আমরা এখন বাধ্য আমাদের স্কিল সেভ করার জন্য, আমাদেরকে আত্মরক্ষার জন্য ভারতকে আমাদের অনেক তথ্য দিতে হবে। তারই পরিপ্রেক্ষিতে ভারতের একটি গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ প্রতিনিধি দল বাংলাদেশে সফরে আসছে। 16 তারিখ পর্যন্ত তারা থাকবে, তারপর তারা যা করার করবে। সরি, সেনাবাহিনীর যেই বিচার নিয়ে যেই জটিলতা, এটা দিনকে দিন আমার দৃষ্টিতে জটিল থেকে জটিলতর হচ্ছে। এখানে একটা ধোঁয়াশা কাজ করতেছে, এখানে একটা ধরি মাছ না ছুঁই পানি কাজ করতেছে, কৌশল কাজ করতেছে, কিন্তু এটা হওয়া উচিত না। আমি আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, সেনাবাহিনী যে অবস্থান এখন নিয়েছে, এটা কোনো অবস্থানই না, এটা কোনো গ্রহণযোগ্য আইনত কোনো অবস্থান না। তারা একটা অবৈধ এই সরকারের কাছ থেকে একটা সাবজেল অনুমোদন নিয়েছে। সাবজেলটা হলো একটা 5 স্টার হোটেলের মতো, যাদেরকে হেফাজতে এনেছে তারা যে অভিযুক্ত সেটাও তারা বলতেছে না, কিন্তু তাদেরকে হেফাজতে এনেছে, হেফাজত আটক না। তখন সাবজেল তারা ডিক্লেয়ার করেছে সরকার, তো সাবজেলের মধ্যে কারা থাকবে তাও তারা বলতেছে না। তারপরে তারা কিভাবে, তাদেরকে অবশ্যই কোর্টে নিতে হবে, ট্রাইব্যুনালে, যেহেতু তারা বলছে আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাহলে আইন ওইখান থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরেই তাদের কাছে এখনো তারা গ্রেপ্তারি পরোয়ানার হার্ড কপি তারা পায়নি, মুখে মুখে শুনেছে। তো তারা মুখে মুখে শুনে 15 জন অফিসারকে, গুরুত্বপূর্ণ অফিসারকে তারা হেফাজতে নিয়ে ফেলেছে এখন পর্যন্ত তারা। অথচ নিয়ম হচ্ছে আপনি 24 ঘন্টার মধ্যে কোর্টে তাদেরকে প্রডিউস করতে হবে। 24 ঘন্টার জায়গায় 4-5 দিন হয়ে গেছে আজকে, তারা সেটাও করতেছে না। তারা এখানে তারা আইনকে একদিকে বলতেছে আইন মানি আমরা, আইনের প্রতি শ্রদ্ধাশীল, আরেকদিকে তারা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। এখন কেন তারা এই কাজটা করতেছে? সেনাবাহিনীর অফিসার যদি দোষ করে অবশ্যই তার বিচারের আওতায় আসতে হবে। সেটা যদি সিভিল কোন পার্টের সাথে সেটা যদি এই টাচলটা হয়, এই প্রবলেমটা হয়, বিরোধটা হয়,
তাহলে তাকে সিভিল কোর্টেই যেতে হবে। এটা আইন, এটা অ্যাপিলেট ডিভিশনের সিদ্ধান্ত। বিকজ 1981 সালে জেনারেল জিয়াকে হত্যা করার পরে মুক্তিযোদ্ধা 12 জন মুক্তিযোদ্ধা অফিসারকে যখন ক্যান্টনমেন্টের ক্যাঙ্গারু কোর্টে বিচার করতেছিল জেনারেল এরশাদ, তখন ওই অফিসারদের পক্ষ থেকে আদালতে নিয়ে যাওয়া হয়েছিল, যেহেতু এটা সামরিক আইন, কিন্তু ওখানে আদালত তখন সিদ্ধান্ত দিয়েছে যে এটা সামরিক আদালতে বিচার হবে। কিন্তু আবার ডিজিএফআই এর সাবেক ডিজি, এনএসআই ডিজি 10টা অস্ত্র মামলা নিয়ে তখন এদেরকে আবার সিভিল কোর্টে বিচার করা হয়েছে, ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, যাবজ্জীবন জেলও দেওয়া হয়েছে, সেটা অনুমোদনে। এখন কথা হচ্ছে ট্রাইব্যুনালের স্ট্যাটাসটা হলো হাইকোর্টের সমমর্যাদার। তাইলে এখন সেনাবাহিনীর উচিত আইনকে, তারা যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়, আইন যদি মানে, দুইটা জিনিস হয়, আমরা এই ট্রাইব্যুনালকে মানি না, বিকজ এই ট্রাইব্যুনালে যেই সংশোধনগুলি করা হয়েছে সেই সংশোধনগুলো বৈধ না। এই ট্রাইব্যুনালের সংশোধন বৈধ না এই কারণে যে এগুলো অবৈধ একটা উপদেষ্টা পরিষদের থেকে অনুমোদন দেওয়া হয়েছে। তো ওই উপদেষ্টা পরিষদই অবৈধ, জালিয়াতি করা। তো এই স্ট্যান্ড নিয়ে যদি সামরিক বা সেনাবাহিনী যদি বলে যে আমরা এই ট্রাইব্যুনালের আদেশ মানি না, তাহলে তারা হাইকোর্টে যাক, হাইকোর্টে তো যেতে পারবে না, তারা অ্যাপিলেট ডিভিশনে যাক, যারা ভুক্তভোগী তারা অ্যাপিল বিভাগে যাক, যা সিদ্ধান্ত দেখ অ্যাপিল বিভাগের কাছে যে এই ট্রাইব্যুনাল যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তার কোনো বেসিস নাই, তার কোনো লিগ্যালিটি নাই, তার কোনো লেজিটিমেসি নাই। আপিল বিভাগ তখন সিদ্ধান্ত দেবে। এখানে তো আপিল বিভাগ একটা ব্যালেন্স পজিশন নেবে যে না, এটা বিএনপি থেকে আসছে বা জামাতের থেকে আসছে, আমরা ওই দিকেই তারেক জিয়ার মতো খালাস দিয়া দিলাম, বাবরের মতো খালাস দিয়া দিলাম। বিষয়টা এখানে যেহেতু আর্মির ব্যাপার, যার জন্য তখন তাদের মাথার মধ্যে থাকবে পিছনে বন্দুক আছে বা একটা জোর শক্তি আছে, তখন তারা একটা জাস্টিফাইড একটা ডিসিশন তারা তখন দিবে। আমি মনে করি যে সেনাবাহিনীর উচিত, কারণ দেখেন এর মধ্যে ওদিকে জিয়াউল হাসান মেজর জেনারেল, তাকে সিভিল কোর্টে হাজির করা হচ্ছে, জ্যাকেট পরিয়ে, হেলমেট পরিয়ে, নানান ভাবে তাকে অপদস্থ করে হ্যান্ডকাপ পরিয়ে। আরেকজন সেনা অফিসার আছে নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল সোহেল, যে কোস্ট গার্ডের এক সময় ডিজি ছিল, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান ছিল, তাকেও এখন জেলে আছে, বিচারাধীন আছে। তো সিনিয়র অফিসারদের তো বিচার হচ্ছে, জিয়াউল হাসান তো রানিং মেজর জেনারেল, তো তার বিচার যদি সিভিল হতে পারে তো এদের বিচার কেন হবে না? আমার কথা হচ্ছে যে আমি এখানে কারো পক্ষ নিচ্ছি না, আমি কারো বিপক্ষ না। আমার কথা হলো, আমার স্ট্যান্ড হচ্ছে এই ট্রাইব্যুনাল অবৈধ, মানে ট্রাইব্যুনাল এই সংশোধনীগুলি অবৈধ। তারা 2 দিন আগে সংশোধনী এনে 2 দিন তারপরের দিন তারা ওয়ারেন্ট জারি করে দিল পিক অ্যান্ড চুজের মতো। কে কে আওয়ামী লীগের লাইনের লোক, কে কে জঙ্গি ধরছে, সেই জঙ্গি এই ইসলামে জঙ্গিবাদ ছিল, জামাত ইসলামের লাইনের ছিল, তাদেরকে বেছে বেছে অফিসারদেরকে এই আসামি করবে। ভিত্তিটা কি? প্রথম হলো সংশোধনী অবৈধ, তারপরে যে এই যে অফিসারদের এই যে সিলেক্ট করলো, এটার বেসিসটা কি? কে তাদেরকে এই রিপোর্ট দিল? তারা কিসের সাথে জড়িত? কোন গুমের সাথে জড়িত? কার গুমের সাথে জড়িত? কে তাদের বিরুদ্ধে মামলা করেছে? এগুলি সব ধোঁয়াশা। সেনাবাহিনীও এখানে ধোঁয়াশার মধ্যে তারা প্লে করতেছে। এটা তো যদি আশা করে না তাদের কাছ থেকে। ইউনূস একটা অবৈধভাবে ডাকাতি করে ক্ষমতা দখল করেছে ডিপ স্টেটের এবং জঙ্গিদের ইয়েতে, আশ্রয় প্রশ্রয় বা শক্তিতে। তো সেনাবাহিনী যদি মনে করে তারা তাদের কমপ্লিসেন্ট, তাদের সহযোগী, তাইলে অন্য কথা। আর সেনাবাহিনী যদি না, আমরা বাংলাদেশের পক্ষের, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের, সংবিধানের পক্ষের, তাহলে তাদেরকে সেই স্ট্যান্ড, ক্লিয়ার স্ট্যান্ড নিতে হবে। তাদেরকে গ্রেপ্তার দেখাইতে হবে, তাদেরকে আদালতে হাজির করতে হবে, তাদেরকে স্বাভাবিক বিচারের প্রক্রিয়ার মধ্যে নিতে হবে, অথবা আপিল বিভাগে গিয়ে
তাদেরকে এটা চ্যালেঞ্জ করতে হবে। এইটাই হলো অপশন। হয় তাদেরকে সারেন্ডার করে আদালতে পাঠাইতে হবে, আদালত যা সিদ্ধান্ত দেয় সেটা, আর নচেত যদি আদালতের এটাকে যদি তারা পক্ষপাতিত্বমূলক মনে করে তাহলে এটাকে আদালতে আপিল বিভাগে গিয়ে চ্যালেঞ্জ করতে হবে। এর বাইরে দ্বিতীয় কোনো পথ নাই। আমরা আশা করি সেনাবাহিনী, এটা সেনাবাহিনী শুধু এই কয়েকজন অফিসারের ব্যাপার না, এটা ওয়াকারুজ্জামানের, জেনারেল ওয়াকারুজ্জামানের ব্যাপার না, এটা সমস্ত সেনাবাহিনীর বিরুদ্ধে এখন একটা চক্রান্ত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সোচ্চার হয়েছে, সে অবস্থান নিয়েছে যেন সেনাবাহিনীকে ধ্বংস করতে না পারে। তারই পরিপ্রেক্ষিতে আমাদের কথা হলো যে আমরা সেনাবাহিনীকে ধ্বংস করতে দেব না। আজকে যে চক্রান্ত হচ্ছে সেনাবাহিনীকে ধ্বংস করার চক্রান্ত হচ্ছে, আমরা সেটাকে বাধাগ্রস্ত করবো, আমরা সেটাকে প্রতিরোধ করব। সেখানে সেনাবাহিনী আমাদের সাথে থাকুক বা না থাকুক তাদের ব্যাপার, কিন্তু সেনাবাহিনী বাংলাদেশের রাষ্ট্রের প্রতিষ্ঠান। আমরা এই রাষ্ট্রের, আওয়ামী লীগ এই রাষ্ট্রের রক্ষক, শেখ হাসিনা এই রাষ্ট্রের রক্ষক। তার নৈতিক, তার দায়িত্ব জাতির পিতার কন্যা হিসাবে এই প্রতিষ্ঠানকে রক্ষা করা, এবং তা করার জন্য তিনি যা যা করার দরকার তাই করবে। তাতে সেনাবাহিনী কি আসলো না, হ্যাঁ বললো কি না বলো, ইট সিম্পলি ডাজন্ট ম্যাটার। এখন কথা হচ্ছে, সেই কারণেই আমি বলছি সেনাবাহিনীকে ডিসাইসিভ রোল প্লে করতে হবে, কোনো অ্যাম্বিগিউটি রাখা যাবে না। এই সমস্ত এগুলি সেনাবাহিনীকে মানায় না, ক্লিয়ার কাট। আজকে দেশের অবস্থা কোন পর্যায়ে গেছে, যেই আমেরিকা এই জঙ্গিদেরকে দিয়ে, এই সেনাবাহিনীকে দিয়ে এই দেশে আজকে এই অধপতন করিয়েছে, সেই আমেরিকা নিজেই আজকে নিরাপত্তাহীনতার ঝুঁকিতে পড়েছে। গতকাল রাতে একটার সময় হঠাৎ করে আমেরিকার এমবেসি থেকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত নিরাপত্তার সাহায্য চেয়েছে। বিশেষ বিশেষ বাহিনী সেখানে গিয়ে পুরা আমেরিকান এমবেসি ঘিরে রেখেছে। তারপর বিভিন্ন সার্চ টাচ এই সেই তিনজনকে শনাক্ত করেছে আমেরিকার গোয়েন্দা সংস্থা। এখন আমাদের গোয়েন্দা সংস্থা তো কোনো কাজ করে না, আমাদের গোয়েন্দা সংস্থার রিপোর্টও নাই, রিপোর্টের উপরে আমেরিকানরা বিশ্বাসও করে না। তাদের নিজস্ব বাহিনী এখানে অলরেডি কাজ করে, তাদের বাহিনী থেকে, তাদের গোয়েন্দা সংস্থা থেকে, তাদের ইন্টেলিজেন্স রিপোর্টের উপরে তারা দেখছে যে তাদের এমবেসি ঝুঁকির মুখে পড়ে গেছে, তখন তারা রিপোর্ট করেছে যে তাড়াতাড়ি আমাদেরকে হেল্প করো। কিন্তু আমাদের পুলিশ, আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের কেউ রিপোর্ট বলে নাই এমবেসিকে যে তোমরা ঝুঁকি আছে, সতর্ক থাকো, আমরা ব্যবস্থা নিতেছি। নাও, নাথিং লাইক দ্যাট। তো এই হইল অবস্থা। দেশ আমাদের, আইন শৃঙ্খলা বাহিনী আমাদের, আর তথ্য দেয় তারা। তো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতেছে না, গোয়েন্দা সংস্থা কাজ করতেছে না। এখন জঙ্গিবাদের মহাসমারোহ চলছে, মহোৎসব চলতেছে। যেই আমেরিকা এই দেশকে আজকে জঙ্গিবাদের অরণ্যে পরিণত করেছে, সেই আমেরিকাই এখন দুধ কলা দিয়ে সাপ পুষছে, এখন সাপ তাদেরকে সবল দিতেছে। এর আগে আগস্ট মাসের শেষের দিকে একই ঘটনা ঘটেছে, গতকালের ঘটনা আরো বেশি সিরিয়াস ছিল। কয়েকদিন পর পরই তাদের এই সমস্যা হয়, অথচ গত 15.5 বছরের শেখ হাসিনা সরকারের আমলে এরকম কোন ঘটনাই ঘটেনি। কারণ তখন বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা মন খুলে মেধা দিয়ে তারা কাজ করে এই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদকে তারা দমন করেছে। এটাই হচ্ছে তাদের অপরাধ, যার জন্যই তাদেরকে আজকে বেছে বেছে যারা এই তৎপরতাগুলো করেছে, এই জঙ্গিবাদকে দমন করেছে, এই সন্ত্রাসবাদকে দমন করেছে, তাদেরকে আজকে বেছে বেছে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে টার্গেট করে তাদেরকে সেনাবাহিনী থেকে বের করে দিচ্ছে, আর আইন শৃঙ্খলা বাহিনী থেকে বের করে দেওয়া হয়েছে। যার জন্য আজকে ওই অ্যাক্টিভ লোকগুলি, ওই পরীক্ষিত লোকগুলি, ওই মেধা, ওই তথ্য জানা, জ্ঞান জানা, মানে জ্ঞানী লোকগুলি এই সন্ত্রাস দমনের উপরে তারা এখন আর আইন শৃঙ্খলা বাহিনীতে নাই। তাদেরকে সব ডিঅ্যাক্টিভ করে ফেলেছে, প্যারালাইজড করে ফেলেছে, মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। যার জন্য আমেরিকা নিজেই এখন হুমকির সম্মুখীন। এবং আশ্চর্য হব না খুব দ্রুত কোনো বড় ধরনের কোনো ঘটনা ঘটালে, কারণ এখন দেশটাই তাদের হাতের মুঠোয়, জঙ্গিদের হাতের মুঠোয়। এখন জেলখানায় আর কোনো জঙ্গি নাই, সব বেরিয়ে গেছে, শত শত, হাজারে হাজারে। সেদিন রিপোর্ট দেখলাম 7টা পয়েন্ট দিয়ে অস্ত্র আসছে বাংলাদেশে। এই অস্ত্র কোথায় যায়? আজকে এটাকে সিরিয়া বানানোর একটা পরিকল্পনা শুরু হয়েছে। হঠাৎ দেখবেন হাজার হাজার জঙ্গি
মার্চ করা শুরু করছে। আর সিরিয়ায় যেমন সবকিছু ছিল, সেনাবাহিনীর ট্যাঙ্ক ছিল, বিমান ছিল, কামান ছিল, অস্ত্র ছিল, ক্যান্টনমেন্ট ছিল, সব পোশাক টোশাক করে আরেক দেশে পালিয়ে গিয়েছে। আমাদেরও সেই অবস্থা, সেই দিন আল্লাহ মাফ করুক, সেই দিন হয়তো আমাদেরকে সেই দিন দেখতে